আওয়ামী লীগকে আরও 2বার নিষিদ্ধ করা হয়েছিল। আপনার কি মনে হয় যে এতে কি সংঘাতের রাজনীতি উস্কে যাবে? দেখুন, তাদের রাজনৈতিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, দল কিন্তু নিষিদ্ধ হয়নি। এবং এটির দুটি চেহারা আছে, একটি হচ্ছে প্রশাসনিক চেহারা, আরেকটি হচ্ছে দলীয় রাজনীতির চেহারা। এখন এটি করে আপনি প্রশাসনিকভাবে এক ধাপ এগিয়ে যাবেন, এটি নিয়ে কোনো সন্দেহ নাই। কেননা আমরা অনেককে বলতে শুনেছি যে আওয়ামী লীগের লোকজন যারা মিছিল করছিল এবং চোরাগোপ্তা মিছিল করছিল, পুলিশকে বলা হচ্ছিল তাদেরকে ধরতে হবে। তো তাদেরকে ধরতে হবে কোন আইনে? এখন আপনি তাদেরকে ধরতে পারবেন। এমনকি ভার্চুয়াল মিডিয়াতে তাদের কেউ কেউ যে উস্কানি দিচ্ছে, কালচারাল ফ্রন্টে যেটা আওয়ামী লীগের সবচেয়ে স্ট্রং হোল্ড, সেখানে যে তারা নতুন মুখোশ পরে বাজারে নেমেছে, এগুলোতে আপনি দলটির কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়ে এক ধাপ এগোতে পারবেন। কিন্তু আপনার যে রাজনীতি, আপনার যে আদর্শ, আপনার যে এই যে কোটি কোটি মানুষের ওই দলটির সদস্যপদ কিংবা তাকে পছন্দ করা, সেটিকে ডিল করতে হলে আপনাকে আরও সুচারুভাবে প্ল্যান করতে হবে। দেখুন, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই বা তার নিবন্ধন বাতিল করতে চাই, যেটি বাজারে সবচেয়ে চালু দাবি। এর কারণটি কি? কারণটি হচ্ছে যে এই যে 16 বছরের গুম, খুন, হত্যা, বিরোধী রাজনীতিকে দমন করা এবং শেষে গণহত্যা। এখন এই জায়গাটিতে আপনি আদর্শিকভাবে যদি লড়াইটি না করেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য কিন্তু ফ্যাসিবাদ যেন আরেকবার জেকে বসতে না পারে। এখন ধরে নেন আওয়ামী লীগ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তাতে কি আমরা নিশ্চিত হতে পারলাম যে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না? আমার মনে হয় পারলাম না। কারণ এর বীজ সংবিধানে রয়েছে, এর বীজ আমাদের রাজনীতিতে রয়েছে, আমাদের শাসনতন্ত্রে রয়েছে এবং আমাদের প্রতিদিনের জবাবদিহিহীনতায় রয়েছে। আমার ধারণা জুলাই আগস্টের একটা বড় দাবি তো বটেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, দল নিষিদ্ধ করা, এমনকি নিবন্ধন নিষিদ্ধ করা। আমার ধারণা যে তার সাথে মানুষের আকাঙ্ক্ষা কিন্তু যে আপনি রাজনীতিকে প্রতিহত করবেন রাজনীতি দিয়ে, আর যেটির উপযুক্ত জবাব সেটি যদি আপনি করতে ব্যর্থ হন। অতীতে কিন্তু আমরা দেখেছি যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ চিঠি দিয়ে, 1 পৃষ্ঠার একটা চিঠি দিয়ে নিষিদ্ধ করলে সেটি যে আরও বড় আকারে ফিরে আসতে পারে, আমাদের দেশেই সাম্প্রতিক উদাহরণ আমরা দেখেছি, পৃথিবীর অন্য দেশেও দেখেছি। কাজে এই জায়গাটিতে আমার মনে হয় সরকার একটা দায় সারা কাজ করলো এবং সরকারের প্রধানের বাসার সামনে গিয়ে বিক্ষোভ হলো, শাহবাগে জমায়েত হলো, 72 ঘন্টার একটি জমায়েত হলো। কিন্তু এটি না, আরও সুচারুভাবে আপনাকে করতে হবে, এটি সুচিন্তিতভাবে করতে হবে এবং এটি যেন একটা বড় পরিকল্পনার অংশ হয়। সেক্ষেত্রে নির্বাহী আদেশে এই নিষিদ্ধকরণের প্রক্রিয়াটা কি ঠিক হলো বা এই বিচার প্রক্রিয়া যাওয়া যেত কিনা? আমি কখনো নির্বাহী আদেশে নিষিদ্ধকরণের পক্ষের মানুষ না। আমি বরঞ্চ আইনানুগ পদ্ধতিতে নিষিদ্ধ করার পক্ষে। আমি আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই। ওই বিচার করতে গিয়ে আপনি কিন্তু দলকে একটি আদেশ দিতে পারেন যে এই দলটি যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, শুধু যে 2024-এ করেছে তা তো না, 18-তে করেছে, 13-তে করেছে, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যুক্ত। কাজেই এটি যদি বিচারালয় থেকে আসতো, এটি যদি বিচারের প্রক্রিয়া হতো, তাহলে কিন্তু আপনি এর উপরে ভরসা রাখতে পারতেন। আমরা ইউএনের রিপোর্ট নিয়ে ইদানিং অনেকে কথা বলছি যে তার গুরুত্ব ভালো এবং সেটি একটি আন্তর্জাতিক রিপোর্ট। সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আপনি যদি এই দলকে নিষিদ্ধ করেন, সেটি একটি ভুল পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। এখন দেখুন, মাঠের দাবির কারণে আমাদের সরকাররা অনেক কিছুতে নতি স্বীকার করে, কিন্তু সেগুলো কিন্তু আমাদেরকে অন্য ইঙ্গিত দেয় যে আগামীতে যে আমরা একটা ফেয়ার ইলেকশন চাচ্ছি, আগামীতে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি, সেই জায়গাটিতে কি আমরা আসলে কিছুটা খাটো হয়ে গেলাম কিনা। আর এছাড়া যে এই যে শাহবাগকে কেন্দ্র করে বা যমুনার সামনে কেন্দ্র করে মবক্রেসি যেটা আমরা বলছি, এইভাবে আন্দোলনকে সংগঠিত করে দাবি আদায়, আবার এটাও তো মানুষের চোখে পড়েছে যে যেভাবে আমরা শাহবাগে দেখেছি এর আগে খাবার সরবরাহ করা, পরবর্তীতে আমরা দেখেছি গরমে ক্যানন স্প্রে দিয়ে পানি সরবরাহ করা, এগুলো মানুষকে কি বার্তা দেয়? এটি ভালো বার্তা দেয় না, এটি নেতিবাচক বার্তা দেয়। এবং দেখুন, শাহবাগে 13 সাল 14 সালে যে কাণ্ডকীর্তি ঘটেছে, আমরা কয়েকদিনের মধ্যে টের পেয়ে গেছি যে এটা একটা স্টেট স্পন্সর্ড একটা সাজানো ঘটনা এবং সেটি দিয়ে একজন ব্যক্তির ফাঁসিও নিশ্চিত করা হলো। এটি দেখুন, আপনি বিরিয়ানির প্যাকেট দিলেন, সেই ইন্টারকনে থাকতে দিলেন, এই লোকগুলোকে হঠাৎ করে দেশের মধ্যে একজন ভিআইপি মর্যাদা দেওয়া শুরু হলো। স্টেট স্পন্সর্ড আন্দোলন কোনো আন্দোলন না। এবং ওটি আমরা শাহবাগে, আমি নিজে 14 সালে প্রায় বলতাম যে এমনকি জামাতে ইসলামীর যে 71 সালের ভূমিকা, সেটি নিয়ে কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরেই কিন্তু নাগরিকদের আন্দোলন ছিল।
আপনি যৌক্তিকভাবে কথা বলতেই পারেন জামাত ইসলামী ক্ষমা চাইবে কিনা, নাকি জামাত ইসলামী মনে করে এটি ইররেলেভেন্ট হয়ে গেছে। কিন্তু আপনি যখন শাহবাগে ওই ঘটনাটি ঘটলো, সেটি আমাদের বিচারালয়ের প্রতি, আমাদের বাক স্বাধীনতার প্রতি এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি বিশেষ গোষ্ঠীকে হেনস্থা করার একটি সাজানো নাটক তৈরি হলো। সাম্প্রতিক উদাহরণও কিন্তু খুব ভালো না। আপনি গরমের মধ্যে পানি ছিটাচ্ছেন, আপনি অনেকেই মনে করতে পারে যে এটিও কি একটি সাজানো ঘটনা, যে আপনি মাঠে আন্দোলন করবেন, আমি প্রাসাদে বসে সিদ্ধান্ত নিব। এই প্রশ্ন দেখুন আমাদের ইতিহাসের দিকে তাকিয়ে কাজ করতে হবে। 13 সাল নিয়ে আমরা 25 সালে কত কথা বলছি, 25 সাল নিয়ে কিন্তু 10 বছর পরে অনেক কথা হবে। ওই দিন যেন আমরা উত্তর দিতে পারি যে আমরা আইনানুগ পথে এগিয়েছিলাম, কারো প্রতি আমরা সঠিক ছিলাম, পক্ষপাতমূলক আচরণ করিনি। ধন্যবাদ আশরাফ কায়সার।